গুড আফটারনুন। এটা আমার নতুন চ্যানেল অরুন্ধতী, যেখানে আমি ইউরোপের ইতিহাস, বিশেষ করে রাশিয়ার ইতিহাসের সম্বন্ধে কিছু কিছু তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি ইতিপূর্বে রাশিয়ার রেভলিউশন এই ইতিহাসটি পড়াই, যেটা কাজী নজরুল ইউনিভার্সিটির অন্তর্গত 6th সেমিস্টার ডিসিপ্লিন সেন্ট্রিক ইলেকটিভ সেই কোর্স, এবং সেই কোর্সে যে UGC 6 যে পেপার, সেটা আমি নিচ্ছি রাশিয়ান রেভলিউশন। এই রাশিয়ান রেভলিউশনের মধ্যে ইতিপূর্বে আমি বেশ কিছু কিছু লেকচার নিয়েছি, যেমন জার দ্বিতীয় আলেকজান্ডারের সময় থেকে রাশিয়ার কী পরিস্থিতি ছিল এবং তার সংস্কার, সেই সংস্কারের কী প্রভাব ছিল সাধারণ মানুষের ওপর। সেই সময় রাশিয়াতে বিভিন্ন বুদ্ধিজীবী, যাদের চিন্তা ভাবনা, তারা কি কাজকর্ম করেছেন, সেটা সাধারণ মানুষের ওপর কী প্রভাব ফেলেছিল, এবং সেই প্রভাবস্বরূপ আমি ইতিমধ্যে ওয়েস্টার্নাইজদের আন্দোলন, স্ল্যাভোভিলস্কারা, এই বিষয়গুলোও বলেছি। তার সাথে সাথে আমি নার্দনিক রেভলিউশন কি, পোল্যান্ডের মানুষরা কেন বিপ্লব করেছিলেন, পোলিশ ইনসার্কেশন, এই বিষয়েও বলেছি। এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে জার আলেকজান্ডার IIIর বিষয় বলেছি, এবং এরবার আমি জার সেকেন্ড নিকোলাসের বিষয় বলেছি। তার সাথে যেটা খুব ইম্পর্ট্যান্ট স্টুডেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে যে জার দ্বিতীয় নিকোলাসের সময় আমরা জানি যে প্রথম যে রুশ বিপ্লব 1905 সালে, যেটাকে বলা হয় যে বলশেভিক বিপ্লবে ড্রেস রিহার্সাল, এবং সেটার একটা বড় জায়গা তোমরা জানো যে ইমিডিয়েট কজ, যেটা ব্লাডি সানডে, যেখানে ফাদার গ্যাপন যখন সেন্ট পিটার্সবার্গে বেশ লক্ষাধিক শ্রমিককে নিয়ে এসেছিলেন একটা শান্তিপূর্ণ পিটিশন জমা দিতে, সেখানে জারের দেহরক্ষীরা নির্বিচারে সেই সমস্ত মানুষদেরকে হত্যা করেছিলেন। তো গ্যাপন উনি প্রাণে বেঁচে গেছিলেন ঠিক কথায়, কিন্তু সেদিন সহস্র শ্রমিক সেখানে মারা গিয়েছিলেন। এবং এই ঘটনাটা থ্রুআউট রাশিয়ার বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে মানুষ বিক্ষোভ করেছেন, বিপ্লব করেছেন, এবং সেই বিক্ষোভ এবং বিপ্লবের কারণে, যেটা আমি আজকে পড়াবো, যে সেই বিক্ষোভ এবং বিপ্লবের জন্য যেটা হয়েছিল, যে জারতন্ত্রের হয়তো পতন হয়নি ঠিক কথায়, কিন্তু সেই সময় যিনি জার ছিলেন, জার নিকোলাস সেকেন্ড, তিনি বাধ্য হয়েছিলেন বেশ কিছু সংস্কার নিতে। তো আমরা দেখব যে কি চেঞ্জটা হয়েছিল। সো হোয়াট ওয়াজ দ্য চেঞ্জেস that actually was affected by the revolution of 1905 in Russia? Let's see, student. Definitely there was some structural reforms were there. কিছু কিছু সাংগঠনিক দিক থেকে কতগুলো চেঞ্জ এসেছিল। তো সেই চেঞ্জগুলো আমরা দেখব। প্রথমেই আমরা বলি যে প্রথম যেটা চেঞ্জ, যেটা মোটামুটি জার দ্বিতীয় আলেকজান্ডারের পর, এই চেঞ্জটা একটা বিশাল ইম্পর্টেন্ট চেঞ্জ। কারণ আমরা ইতিমধ্যে পড়েছি যে জার তৃতীয় আলেকজান্ডার এবং জার নিকোলাস সেকেন্ড দুজনেই কিন্তু সাংঘাতিক রকমের স্বৈরতান্ত্রিক রাজা ছিলেন, এবং তারা মনে করতেন যে তারা শুধুমাত্র নিজেদের শাসন বলে, নিজেদের পুলিশের দ্বারা, দমনমূলক নীতির দ্বারা রাশিয়ার সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে পারবেন, এটা তারা ভীষণ রকমভাবে ভাবতেন। কিন্তু 1905 সালের এই বিপ্লবের পর তারা বুঝলেন যে এতদিন অবধি আমরা মানুষের সঙ্গে যা করে এসেছি, যেভাবে তাদেরকে আমরা অত্যাচারিত করেছি, এখন কিন্তু সেভাবে তাদেরকে আর অত্যাচার করা যাবে না। আমাদেরকে কিছু কিছু চেঞ্জ করতে হবে, কিছু কিছু সংস্কার নিতে হবে। তাহলে কি সেই সংস্কারগুলো, সেগুলো এবার আমরা চট করে দেখে নিই। প্রথম আমি যেটা বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে প্রথম যে সংস্কার, সেটা হচ্ছে যে এই ঘটনার পরপরই 1905 খ্রিস্টাব্দের আগস্ট মাসে উনি একটি আইন জারি করলেন, এবং সেই আইন অনুসারে উনি প্রথমবার রাশিয়াতে পার্লামেন্ট, রাশিয়ার যে পার্লামেন্ট, যেটাকে বলা হতো ডুমা, সেটার আহ্বান করলেন। এবং তার সাথে সাথে তিনি সংবিধান গঠনের কথাও বলেছিলেন।
এইবারে এই যে দুটো উনি কাজ করলেন, অর্থাৎ সংবিধান গঠনের কাজ করবেন বলেছিলেন, এবং সেই জন্য সেই হিসেবে একটি খসড়া সংবিধান রচনার কাজেও তিনি ব্রতী হয়েছিলেন। কিন্তু এই বিষয়ে আরও কতগুলো জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো যে এটার কিছু কিছু ত্রুটি কি না, এই যে ডিউমা বা পার্লামেন্ট, সেটা শুধুমাত্রই জারকে, ইট ওয়াজ জাস্ট মিয়ারলি অ্যান অ্যাডভাইজারি কমিটি। অর্থাৎ বলা হয়েছিল যে এই যে ডিউমা হলো বা পার্লামেন্ট হলো, তার আদপে কিন্তু কোনো ক্ষমতা ছিল না। তার একটা মাত্রই ক্ষমতা ছিল যে সে শুধুমাত্র জারকে পরামর্শ দিতে পারতেন। তার কোনো কোনো ক্ষমতা ছিল না, কোনো আইন তৈরি করা বা প্রণয়ন করা বা সেটাকে বলবৎ করার কোনো রকম ক্ষমতা তাকে দেওয়া হয়নি। আরও একটা জিনিস, এই যে পার্লামেন্ট হলো, সেখানকার যারা সদস্য, সেই সদস্য খুবই নগণ্য সদস্য, এবং তারা ভোটের দ্বারা নির্বাচিত হতেন ঠিক কথায়, কিন্তু সেটাও কিন্তু খুব লিমিটেড সংখ্যা। আর সবথেকে বড় বিষয় যে যার চাইলেই এই পার্লামেন্টকে যখন খুশি তখন বন্ধ করতে পারতেন। অর্থাৎ জারের যে কাজ তিনি ঠিক করছেন না ভুল করছেন, সেটাকে জাস্টিফাই করার কোনো জায়গা ছিল না। অর্থাৎ পার্লামেন্ট কোনো রকমভাবেই জারের অপ্রতিরোধ্য ক্ষমতাকে খর্ব করতে পারবেন না, এইটা বলা হয়েছিল। এবার যখনই এই জিনিসটা হলো, সাধারণ মানুষ সেটাকে মেনে নিতে পারলো না। তারা কি করলো, দিকে দিকে তারা বিদ্রোহ করতে শুরু করলো। এবং এই প্রেক্ষিতে আমি এটাও তোমাদেরকে বলে রাখি, দেখা যাচ্ছে যে সেই সময় 1905 সালে তারা গোটা রাশিয়াতে একটি ধর্মঘট তারা করছে, একটা জেনারেল স্ট্রাইক করছে সেই সময়, যার জন্য কি হচ্ছে, সেই সময় গোটা রাশিয়া একদম পঙ্গু হয়ে গেছিল। ক্রিপল দ্য এন্টায়ার রাশিয়া। সব দিক থেকে তারা অসহযোগিতা করছে। তারা পরিষ্কারভাবে বলছে যে এটা হতে পারে না, মানে তুমি একটা নামকে বাঁচতে বললে আমি একটা সংবিধান করছি, খসড়া করছি, আমি একটা পার্লামেন্ট তৈরি করছি, তাহলে তার তো কোনো ক্ষমতাই নেই, সে তো ক্ষমতাহীন। সে তো রাজার কথায় উঠবে আর বসবে, একটা সংস্থা যার কিনা রাজার কথায় উঠবে আর বসবে। তাহলে সেখানে সাধারণ মানুষজনের রিপ্রেজেন্টেশন যাচ্ছে কোথায়, সেখানে সাধারণ মানুষজনের কথা শুনছে কজন, সাধারণ মানুষজনের কাছে যাচ্ছে কজন, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং সেই কারণে ইট লেড টু দ্য ফরমেশন, এই যে বিক্ষোভ হচ্ছে, এই যে জেনারেল স্ট্রাইক হচ্ছে, সেটার তখন জার একটা যথেষ্ট প্রেশার কন্ডিশনে, কারণ ওনাকে ওনার গদিটা বাঁচাতে হবে, সাধারণ মানুষজনের কাছে ওনার ভাবমূর্তি পরিষ্কার রাখতে হবে। এটা তো একটা ব্যাপার ছিল তখনকার রাজাদের মধ্যে, নিজেদের ইমেজ ঠিক রাখবো, নিজেদেরকে ভালো দেখাতে হবে। সেই জন্য উনি খুব চাপে পড়ে যাচ্ছেন যে এবার কি হবে, এবং তার জন্য উনি বাধ্য হচ্ছেন কিছু চেঞ্জ করতে। এবং সেই চেঞ্জটাই ইতিহাসে বিখ্যাত আজ দ্য অক্টোবর ম্যানিফেস্টো। তো সেখানে অক্টোবর ম্যানিফেস্টোতে উনি কী বলছেন, উনি সমস্ত রাশিয়ার জনগণদের উনি প্রমিস করছেন যে উনি যেভাবেই হোক উনি সর্বসাধারণের জন্য নির্বাচনের অধিকার আরও বিস্তার করবেন, 1 নম্বর। 2, উনি কী বলছেন যে পার্লামেন্টকে উনি যথেষ্ট আইন তৈরি করা বা আইন প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হবে, এবং প্রত্যেক মানুষকে রেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট, রেসপেক্টিভ অফ দেয়ার ক্রিড, ইরেসপেক্টিভ যে তারা রাশিয়ান ছিলেন কি না, তারা পোল ছিলেন কি অন্য জনগোষ্ঠীর, তাদের প্রত্যেকেরই স্বাধীনতা থাকবে, অধিকার থাকবে, তাদের প্রত্যেকের স্বাধীনতা ঘোষণা করা হলো, ইন্ডিভিজুয়াল লিবার্টি। আরেকটা কি হলো যে যে কোনো মানুষ বা যে কোনো পার্টি তারা কিন্তু জনসম্মুখে মিটিং অর্গানাইজ করতে পারে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। The people were given freedom to organize public meetings. তো এই যে অক্টোবর ম্যানিফেস্টো, এতে সাধারণ মানুষরা তো খুশি হলো, কিন্তু এতদিন জারের ছাতার তলায় যেই পুলিশ এবং সেনাবাহিনী অপ্রতিরোধ্য ক্ষমতা পেয়েছিলেন, মানে জার বলেছেন আমরা যত খুশি লোককে ধরবো, তার উপর অত্যাচার করব, নির্যাতন করব, পেটাবো, ধরবো, এখানে ওখানে এক্সাইলে পাঠিয়ে দেবো, মেরে ফেলবো, কেউ কিছু বলার নেই, তারা পড়ে গেলেন বেজায় মুশকিলে।
এবং তারা এই অক্টোবর ম্যানিফেস্টোর বিরুদ্ধে একদম তীক্ষ্ণ আওয়াজ তুলতে শুরু করলেন, তারা তার প্রতিবাদ করতে শুরু করলেন। এবং তারা আবার একটা পার্টি তৈরি করেছিল সেই সময়, যার নাম হচ্ছে জেনুইন রাশিয়ান, যেখানে রাশিয়ার আর্মি এবং পুলিশের বেশ হায়ার পোস্টের যারা ছিলেন তারা সেখানে যোগ করছেন। এবং তারা কি করছেন, তারা নির্বিচারে হত্যালীলা চালাচ্ছেন। সমস্ত উদারনৈতিক ভাবপন্ন যে সমস্ত বুদ্ধিজীবীরা ছিলেন তাদেরকে টার্গেট করছেন, এবং যারা ইহুদি ছিলেন তাদেরকে টার্গেট করছেন। স্পেশালি এই দুটো সম্প্রদায়ের মানুষের ওপরে তাদের অকথ্য অত্যাচার করছে, যেখানে পারছে মানুষকে নির্বিচারে হত্যা করছে। এবং এই অবস্থায় বলা হচ্ছে যে সেই সময় গোটা রাশিয়াতে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং এই গৃহযুদ্ধের বলি হয়েছিলেন প্রায় 5,000 মানুষ, 5,000 রাশিয়ান। এবং সেই সময় প্রথম পার্লামেন্ট মে মাসের 6 তারিখে 1906 খ্রিস্টাব্দে সামন করা হয়েছিল, আহ্বান করা হয়েছিল। তো সেখানে দুটি পার্টির কথা আমরা উল্লেখ পেয়েছি। প্রথম আমরা জানবো যাদের বলা হতো কনস্টিটিউশনাল র্যাডিক্যালস, এবং এরাই প্রথমবার যখন পার্লামেন্ট সামন হয়েছিল, পার্লামেন্ট আহ্বান করা হলো, তারাই প্রথম মেজরিটি সিট পেল, অর্থাৎ তারাই প্রথম জিতেছিলেন। তারা মডারেটসকে বা যারা মধ্যপন্থী যারা ছিলেন বা যারা মডারেটস সেই সময় আরেকটা যে পার্টি, তাদেরকে হারিয়ে তারা কি হলো, তারা সংখ্যাগরিষ্ঠ ভোট লাভ করে তারা সংসদে নির্বাচিত হলো। এবার দেখো যে মডারেটসদের যা স্বভাব, তারা তো সবসময় একটা সীমিত নীতির মধ্যে থাকেন। তারা ওই যে অক্টোবর ম্যানিফেস্টোতে স্যার যেটুকু বলে গেছেন ওরা তাতেই খুশি। ওরা বলছে না, এইভাবেই আমরা কনস্টিটিউশনালভাবে সাংবিধানিকভাবেই আস্তে আস্তে আমাদের অধিকারগুলো বুঝে নেব, যার মাথার ওপর থাকুক, আমরা আমাদের সাংবিধানিক অধিকারগুলো একটু একটু পাই, দ্যাটস অল। তার বেশি কিন্তু আমাদের কোনো কিছুই চাওয়ার নেই। কিন্তু যারা র্যাডিক্যালস ছিলেন, যারা ক্যাডেটস র্যাডিক্যাল, তারা চেয়েছিলেন, দে ওয়ান্টেড মোর কনসেশন। তারা বলছেন শুধুমাত্র অক্টোবর ম্যানিফেস্টো না, আমাদের আরও কনসেশনের প্রয়োজন। কিন্তু যার এই র্যাডিক্যালদের যে তাদের যে চাহিদা, সেটার প্রতি তার বিন্দুমাত্র কোনো সহানুভূতি ছিল না। এবং তিনি কি করেছিলেন, স্বাভাবিকভাবে আমি বলেছিলাম যে উনি তো যখন খুশি তখন আহ্বানও করতে পারবেন, বন্ধ করতে পারবেন, সেই ক্ষমতাটা কিন্তু উনি কোনো রকমভাবে হ্রাস করতে দেননি, ওটা নিজের হাতেই রেখেছিলেন। যেহেতু র্যাডিক্যালের সঙ্গে ওনার পোষায়নি, মে মাসে প্রথম পার্লামেন্ট আহ্বানের কয়েক মাসের মধ্যেই কি করেছিলেন না, এই পার্লামেন্ট উনি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সেই সময় যারা পার্লামেন্টের মেম্বার ছিলেন তারা কিন্তু বিষয়টার সঙ্গে একদমই আপোষ করেনি। দেখা গেছিল যে সেই সময় ফিনল্যান্ডের যে সমস্ত মানুষজন ছিল তারা এই জারের এই নীতির বিরুদ্ধে তারা কি করলেন, বিদ্রোহ ঘোষণা করলেন। কিন্তু সাধারণ মানুষজন সেভাবে সেটাকে সায় দেননি। নেক্সট আমরা দেখতে পাবো যে দ্বিতীয় পার্লামেন্ট বা সেকেন্ড ডিউমা, সেটা উনি আহ্বান করেছিলেন 1907 খ্রিস্টাব্দে। কিন্তু সে সময় দেখা যাচ্ছে যে ডিউমা এবং মিনিস্ট্রির মধ্যে বেশ কিছু সংঘাতের ক্ষেত্র তৈরি হয়েছিল।